হাই, আসসালামু আলাইকুম। সিম্ফনি আমাদের দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রাইস ভার্সেস কনফিগার যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। তারই মধ্যে সিম্ফনি Z16 প্লাস অন্যতম একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির ফুল রিভিউ আনবক্স আমাদের চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে দেখে নেবেন, ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিব। আপনারা কমেন্টের মাধ্যমে অনেকেই জানিয়েছেন এই ফোনটির কমন কিছু সমস্যার কথা, ঝামেলার কথা, যেটি হচ্ছে সিম্ফনি Z16 প্লাস এই ফোনটির তুলনামূলকভাবে অন্যান্য স্মার্টফোনের থেকে খুব বেশি গরম হয় সিম্ফনি ফোনগুলোর মধ্যে। এরপর এখানে নেটওয়ার্কের একটি বিষয় রয়েছে এবং ওয়াইফাই কানেক্টিভিটির একটি ঝামেলা রয়েছে এবং ডিসপ্লের কিছু ঝামেলা রয়েছে। এই ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই স্মার্টফোনটি আমাদের কাছে ছিল, আমরা ইউজ করেছি, আমরা কি এই সমস্যার সম্মুখীন হয়েছি কিনা, আর যদি হয়ে থাকে এর সমাধান কি, এই বিষয় নিয়ে ডিটেল আমরা আলোচনা করবো। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনাদের সময় নষ্ট না করে চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। সত্যি কথা বলতে এই বাজেট সেগমেন্টের মধ্যে 10,000, 11,000, 12,000 এবং 13,000 সেগমেন্টের মধ্যে যদি ডিজাইনের কথা বলতে হয় সিম্ফনি সবার থেকে এগিয়ে থাকবে, রাইট? এখানে সিম্ফনি Z16 প্লাস যে ডিজাইনটি দিয়েছে, আমি বলবো প্রাইস ভার্সেস ডিজাইন যথেষ্ট পারফেক্ট ছিল। আমরা যখন ইউজ করেছি, যখনই হাতে রেখেছি, দূর থেকে কিন্তু আই ক্যাচিং একটা ব্যাপার থেকে যায়। যে কেউ জিজ্ঞেস করেছে যে এই ফোনটি আসলে কোন ব্র্যান্ডের ফোন বা এর দাম কত। এটি মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের একটি লুক দিয়েছে। এখানে ব্যাক প্যানেলে 2.5D গ্লাস ইউজ করা হয়েছে, যার কারণে নরমালি যে স্ক্র্যাচ প্রবণ, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, বাট আমি বলবো সাইড বাম্পারে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি এবং কালারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি রয়েছে। এবং ক্যামেরার বাম্পের কথা যদি বলতে হয়, এখানে ক্যামেরার বাম্পে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি রয়েছে যদি আপনি ব্যাক কভার ছাড়া ইউজ করেন। সো আমি বলবো অবশ্যই আপনার ফোনের সেফটির জন্য একটি ব্যাক কভার ইউজ করবেন, কারণ আমরা যখন ফোনটি ইউজ করেছি তখন ব্যাক কভার ছাড়াও ইউজ করে দেখেছি। সো সেই ক্ষেত্রে ক্যামেরার মডিউলে এবং সাইড বাম্পারে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। এখন আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, ডিসপ্লে নিয়ে আসলে বরাবরের মতো বলার কিছু নেই, কারণ 6.6 ইঞ্চ আমরা এখানে HD প্লাস পাঞ্চ হলে একটি ডিসপ্লে পাচ্ছি। সো এই বাজেট সেগমেন্টের মধ্যে যতটুকু আমরা আউটপুট পেয়েছি যথেষ্ট ভালো ছিল, পারফেক্ট ছিল। 5 হোল ডিসপ্লে 12,000 টাকায়, 11,999 টাকায়, এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা বললে চালিয়ে নেওয়া যায়, বাট আমি বলবো এখানে লোয়ার চিনটা খুব বেশি রেখেছে তারা। এখানে চাইলে আরেকটু ন্যারো করতে পারতো, কারণ আমরা যখন ভিডিও দেখি বা ফোনটা অপারেট করি এই জিনিসটা আসলে চোখে বাঁধে, চোখে লাগে। এবং ব্রাইটনেসের কথা বললে আমি বলবো সানলাইটে আপনি প্রপার ব্রাইটনেস পেয়ে যাবেন, বাট সরাসরি যদি সানলাইট আপনি চলে যান ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে, বাট ইনডোরে পারফেক্ট প্রপার ডিসেন্ট আপনি ব্রাইটনেস পাবেন। এছাড়াও 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট হওয়ার কারণে টাচ রেসপন্স মোটামুটি লেভেলের, ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল। টাচ রেসপন্স নিয়ে এখানে আপনাদের ভুগতে হবে না। এবং আমি যদি বলি এখানে এই ফোনটির ওয়েটটা আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে, চাইলে তারা আরেকটু স্লিম করতে পারতো বা ওয়েটলেস করতে পারতো, কারণ আপনি যখন এক হাতে ফোনটা অপারেট করবেন 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা যখন অপারেট করবেন তখন আপনার ফোনটা খুব বেশি ভারী মনে হবে এবং হাত ব্যথা করবে, টু বি অনেস্ট। সো ফোনটি ওয়েট বেশি এবং ফোনটি আরেকটু চাইলে স্লিম তারা করতে পারতো। এখানে আমরা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট একুরেট ছিল, যতবার আমরা প্রেস করেছি ঠিক সময় কাজ করেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আমাদের ভুগতে হয়নি। এবং সত্যি কথা বলতে টু বি অনেস্ট এখানে 5000 mAh ব্যাটারি আউটপুট আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আপনি যদি উড়োধুরো লেভেলেরও ইউজার হন অলমোস্ট একদিন আপনি সাপোর্ট পাবেন, এবং নর্মাল ইউজার হন 2 দিনের কাছাকাছি আপনি সাপোর্ট পাবেন। তার মানে 5000 mAh ব্যাটারির সাপোর্ট আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এবং 5000 mAh ব্যাটারির সাথে কিন্তু তারা দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনবক্সের মধ্যে। সো বরাবরই যেমনটা বলে থাকি, অসম্ভবকে সম্ভব করে আসলে সিম্ফনির কাজ। তার মানে 12,000 টাকায় 18 ওয়াটের চার্জার ইনবক্সে, এটা কিন্তু সুপার লেভেলের একটি ব্যাপার। আর এখন কথা হচ্ছে 18 ওয়াটের চার্জারের সাপোর্টটা আমরা কেমন পেয়েছি। যদি আপনি 0 থেকে 100% চার্জ করতে চান অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আপনার সময় লাগবে ফুল চার্জ করতে, রাইট? এখন মেইন যে সমস্যাটা সেটি হচ্ছে আসলে ফোনটি কেন গরম হয়ে যায় বা হচ্ছে গরম হওয়ার কারণটা কি। অন্যান্য যে ফোনগুলো রয়েছে সিম্ফনির তাদের থেকে তুলনামূলকভাবে বেশি সিম্ফনি Z16 প্লাস যে স্মার্টফোনটি এটি কেন গরম হয়। প্রথমে আপনার বুঝতে হবে এই ফোনটির আসলে বডিটা, আপনার স্ট্রাকচারটা আসলে বিল্ড করা হয়েছে কি দিয়ে। এখানে কিন্তু আমরা সলিড 2.5D গ্লাস পাচ্ছি ব্যাক প্যানেল। সো এখানে কিন্তু প্লাস্টিক না, যদি প্লাস্টিক হতো তাহলে তুলনামূলকভাবে গরমটা একটু কম হতো। যখন আপনি সিম্ফনি Z16টা একটু ইউজ করেন বা হেভি অ্যাপ বা হচ্ছে মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করেন তখন দেখবেন তুলনামূলকভাবে বেশি গরম হয়, বিকজ অফ এখানে ব্যাক প্যানেলের জন্য। এখানে হচ্ছে
গ্লাস ফিনিশিং, এই জন্য গরমটা বেশি হয়। যখন একটা জিনিস আপনি রান করবেন তখন আপনার একটু গরম হবে, এটা আসলে খুব বেশি প্যারার ব্যাপার না। আমি পার্সোনালি যে ফোনটি ইউজ করি, কোন ব্র্যান্ডের সেটি বললাম না, সেই ফোনটি আরো বেশি গরম হয়। সো আপনার যখন গ্লাস বিল্ড থাকবে ফোন এবং আপনার যখন মেটালের ফোন থাকবে, তখন অবশ্যই সেই ফোনটি প্লাস্টিক বিল্ড করা যে ফোনগুলো রয়েছে তাদের থেকে তুলনামূলকভাবে বেশি গরম হবে। এবং যে নেটওয়ার্কের যে ইস্যুটা আপনারা বলেছেন কমেন্টের মাধ্যমে, টু বি অনেস্ট আমি যখন ইউজ করেছি নেটওয়ার্ক ইস্যুর এই ব্যাপারটা আমরা পাইনি। বাট হচ্ছে যখন আপনি রাউটারের কানেক্টিভিটির যে কথাটা বলবেন, ওকে সেটা আসলে প্রবলেমটা আমি ফেস করেছি। যেমন এই রুমে আমার রাউটার রয়েছে, আমি যদি অন্য রুমে চলে যাই তাহলে একটু ডিসকানেক্ট হয়ে যায় বা হচ্ছে স্লো কাজ করে। এই প্রবলেমটা আমি বলবো মোটামুটি সব ফোনের মধ্যেই রয়েছে, কারণ আপনার রাউটারের যত বেশি দূরে যাবেন তত আপনার ফোনটা একটু স্লো কাজ করবে, কানেক্টিভিটি ঝামেলা দেখা দেবে। এটা আমার কাছে মনে হয় না খুব প্যারাদায়ক একটি ব্যাপার। এরপর আমরা যদি দেখি এখানে পারফরমেন্সের দিকে যদি তাকাই, এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্ট রয়েছে যেটি হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ, এবং চিপসেটটি আমরা এন্ট্রি লেভেলের একটি চিপসেট পেয়েছি। সো এই আউটপুটের কথা যদি বলতে হয় যে আসলে আমরা 12,000 টাকায় কেমন আউটপুট পেয়েছি, আমি বলবো এই বাজেট সেগমেন্টের কথা যদি আপনি চিন্তা করেন, মাথায় রাখেন, আউটপুট যথেষ্ট আমরা ভালোই পেয়েছি। মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করেছি, অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই আমরা কম পেয়েছি। এক কথায় 12,000 টাকায় পারফরমেন্সের জন্য পারফেক্ট ফোন ছিল Symphony Z60 Plus এই স্মার্টফোনটি। এখন যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার মডিউল যথেষ্ট পারফেক্ট ছিল, 50 মেগাপিক্সেল আউটপুট ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো। যদি আপনি সানলাইটে ছবিটা তুলেন তাহলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। এবং আমি বলবো প্রিভিয়াস যে সিম্ফনির ফোনগুলো রয়েছে জেড সিরিজের, সেই ফোনগুলোর থেকে একটু ইমপ্রুভমেন্ট করেছে Symphony Z60 Plus এই স্মার্টফোনটির ক্যামেরার আউটপুট। আমি যদি দেখি তো ফ্রন্ট ক্যামেরা আমরা পেয়েছি 8 মেগাপিক্সেল, ওই 8 মেগাপিক্সেল ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো। এখানে যে সেলফি ক্যামেরা আউটপুটটা পেয়েছি, চাইলে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন, খুব বেশি আপনি প্যারা খাবেন না। এবং ফ্রন্ট এবং রেয়ার দুপাশে আপনি হাজার ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এ। যদিও ভিডিওটা স্টেবল হয় না, বাট আপনি যদি স্টেবল হয়ে ভিডিওটা করেন তাহলে চাইলে কাজে লাগাতে পারবেন। বাট আমার কাছে মনে হয় না কাজে লাগানোর মতো ভিডিও আসে Symphony Z60 Plus এই স্মার্টফোনটির কাছ থেকে, বাট ছবিগুলো আপনি চাইলে কাজে। সো ভাই ব্রাদার, আমাদের কাছে যেমনটা মনে হচ্ছে তেমনটাই তুলে ধরার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো কমেন্ট থাকে, যদি কোনো ইনকোয়ারি থাকে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো আমরা ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।